আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। থেকে দূরে সরিয়ে রেখো। আই নো তুমি পারবে। আদ্রিয়ান মুচকি হাসলো, তারপর অনিমার দিকে তাকিয়ে ভাবলো, পারতে তো আমাকে হবেই মাদার। আই এম কমিটেড টু সামওয়ান। কি করে বলবো সেই ওয়াদা? আর এখন তো আমি ওকে ভালোবাসি, নিজের সবটা দিয়ে ভালোবাসি। হঠাৎই জার্নালিস্টরা বলে উঠলো, স্যার কোনো টেলিভিশন হচ্ছে আর আপনার একটা গান হবে না সেটা হয়? আমরা সবাই আপনার গান শুনতে চাই, আর সেটা বার্থডে গার্লকে ডেডিকেট করে। বাট প্লিজ স্যার। আদিব, আশিস, অরূপ, তীব্র সবাই সায় দিল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে দেখলো অনিমাও তাকিয়ে আছে ওর দিকে। সবার অনেক জোরাজুরিতে আদ্রিয়ান বলল, ওকে ফাইন। আশিস গিটারটা নিয়ে আয় তো গাড়ি থেকে। সবাই হাততালি দিল ও রাজি হওয়ায়। আশিস গিটার এনে দিল আদ্রিয়ানের হাতে। অনিমা এখনো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে আর ভাবছে কি গান গাইবে আদ্রিয়ান, যেটা শুধুই ওর জন্য। কিছুক্ষণ গিটারের টোন বাজিয়ে আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে গাইতে শুরু করলো, हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज जीते, तुझको दिया मेरे वक्त सभी, कोई लम्हा ना हो अब तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम हो अब तुम हो जिंदगी, अब तुम हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम हो। সকলেই হাত তালি দিয়ে উঠল। পুরো গান আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে ওর আশপাশ দিয়ে হেঁটে গিয়েছে, যেন এই গানের প্রতিটা ওয়ার্ড ওর জন্য ছিল। আর অনিমা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। সামনাসামনি এই প্রথম আদ্রিয়ানের গান শুনলো ও। আচ্ছা, সত্যি এই গানটা আদ্রিয়ান ওর জন্য গিয়েছে? এই কথাগুলো অনিমার প্রতি সত্যি ফিল করে আদ্রিয়ান? সেটা যদি না হয় তাহলে এই গানটা কেনই বা গাইল সে? গান শেষ হওয়ার পর গিটারটা আশিসের হাতে দিয়ে অনিমার দিকে তাকিয়ে দেখলো অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আদ্রিয়ান মুচকি হেসে শীষ বাজাতে বাজাতে অনিমার সামনে গিয়ে চুলগুলো নেড়ে ঠিক করে বলল, আজকে আমাকে একটু বেশি বেশি হ্যান্ডসাম লাগছে, তাই না? অনিমার কয়েক সেকেন্ড লাগলো আদ্রিয়ানের কথাটা বুঝতে। যখন বুঝতে পারলো যে ওভাবে তাকিয়ে আছে বলে আদ্রিয়ান এই কথাটা বলেছে, ও সাথে সাথেই মাথাটা নিচু করে ফেললো। সেটা দেখে আদ্রিয়ান হেসে বলল, ইউনো, তুমি আমার সামনে লজ্জা পেয়ে যখন মাথাটা নিচু করে ফেলো তখন খুব কিউট লাগে তোমাকে। গালগুলোতে লালচে ভাব আসে, চোখের এই ঘন পাপড়িগুলো আরো সুন্দর লাগে। আই জাস্ট লাভ ইট। অনিমা অবাক হয়ে এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। সেটা দেখে ও হালকা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। আদ্রিয়ান হেসে আলতো করে অনিমার গলাটা টিপে দিয়ে বলল, বাচ্চারা ডাকছে তোমাকে, গো অ্যান্ড এনজয়। অনিমা তাকাতেই আদ্রিয়ান চোখের ইশারায় ওকে যেতে বলল। অনিমা মাথা নেড়ে চলে গেল বাচ্চাদের কাছে। অনিমা বাচ্চাদের কাছে যেতেই ওরা সবাই অনিমাকে একে একে গিফট দিল। টাকা দিয়ে গিফট কিনে দেবার মতন সামর্থ্য ওদের নেই, তাই ওরা কাগজ, কাঠ, বোর্ড, মাটি দিয়ে নিজেদের হাতে ছোট ছোট গিফট তৈরি করে দিয়েছে।
কিন্তু এই ছোট ছোট উপহারগুলো পেয়ে অনিমার খুশি দেখে মনে হচ্ছে যেন ওকে অনেক এক্সপেন্সিভ কিছু দেওয়া হয়েছে। আজিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে অনিমার সেই হাসি দেখছে। সত্যি মেয়েটা অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। ছোট ছোট বিষয়ে কত খুশি হয়ে যায়, কত ছোট ছোট ওর চাওয়া, কত সহজে ওকে খুশি করা। সেজন্যই তো ও কোনো দামি কমিউনিটি সেন্টার বা রেস্টুরেন্ট বুক না করে এই আশ্রমে এসেছে। এতে দুটো লাভ হলো, অনিমাও খুশি হলো আর বাচ্চারাও। কিছুক্ষণ পর অনিমা আদ্রিয়ানের দিকে তাকালো, এরপর বাচ্চাদের খেলতে বলে ও আদ্রিয়ানের কাছে এসে দাঁড়ালো। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? অনিমা নিচের দিকে তাকিয়ে হাত কসলাতে কসলাতে ইতস্তত করে বলল, আসলে আমি তো জানতাম না এখানে আসার কথা, তাই বাচ্চাদের জন্য কোনো কিছু আনতে পারিনি। কিন্তু আদ্রিয়ান হেসে অনিমার দুই কাঁধে হাত রেখে বলল, আমাকে তোমার এতটাই রেসপন্সিবল মনে হয়? হ্যাঁ, অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আদ্রিয়ান অনিমার মাথায় টোকা দিয়ে বলল, আমি সব বাচ্চাদের জন্য আশ্রমের সবার জন্য গিফট এনেছি, যাওয়ার আগে সবাইকে দিয়ে দিও। অনিমা একটু অবাক হলেও মুচকি হেসে বলল, ওদের কি খাওয়ানো যায় বলুন তো? সেই ব্যবস্থাও করেছি, বাট তার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। সেটা কি? রান্না করতে হবে সবার জন্য বিরিয়ানি। পারবে? অনিমা হেসে দিয়ে বলল, অবশ্যই পারবো, বাট দু একজনের হেল্প লাগবে, এত মানুষের রান্না তো। ডোন্ট ওয়ারি, 2-1 জন থাকবে তোমার সাথে। ওকে। অনিমা বিরিয়ানি রান্না করতে চলে গেল। আদ্রিয়ান বাচ্চাদের সাথে খেলছে। আশিস অরুমিতার পেছনে পেছনে ঘুরছে আর বিরক্ত করছে। অরুমিতা বিরক্ত হওয়ার ভান করলেও মোটেও বিরক্ত হচ্ছে না সে, বরং আশিসের আড়ালে মুচকি মুচকি হেসেই যাচ্ছে। তীব্র আর স্নেহা দুজন দুদিকে বসে আছে, একে অপরের আড়ালে একে অপরকে দেখে যাচ্ছে। ভালোবাসাগুলো হয়তো এমনই হয়, শত অভিমান থাকলেও একে অপরের থেকে মুখ ফিরিয়ে রাখা যায় না। আদিব আর রাইমাও আশ্রমের সঞ্চালকদের সাথে কথা বলছে, আর জার্নালিস্টরা ওদের কাজ করেই যাচ্ছে। কলকাতার ফ্ল্যাটে ফ্লোরে বসে মোবাইল স্ক্রিনে অনিমার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ড্রিঙ্ক করছে রিক। বোতলে একটা চুমুক দিয়ে বলল, হ্যাপি বার্থডে সুইটহার্ট। আজ যদি এখানে আসতে না হতো তাহলে তোমাকে নিয়ে তোমার বার্থডে সেলিব্রেট করতে পারতাম, কিন্তু সব ভেস্তে গেল এই ড্যাডের জন্য। এটুকু বলেই ছবিটা সরিয়ে আরেকটা ছবি বের করলো। সেই ছবিটার দিকে তাকিয়ে হাত দিয়ে ছুঁয়ে বলল, আমার কাছে থাকা অবস্থায় তোমার লাস্ট বার্থডেতে তোমায় মেরেছিলাম, আমি একটু বেশি মেরেছিলাম। কি করতাম? তোমার কলেজের বন্ধুরা কেক নিয়ে বার্থডে সেলিব্রেট করতে এসেছিল ওই বাড়িতে। সব মেয়ে বন্ধু হলেও মানা যেত, কিন্তু দুজন ছেলে ছিল। ছেলে কেন থাকবে? হোয়াই? তাই তো রাগের মাথায় তোমাকে মেরেছে। ভুলটা কি করেছে? জাস্ট একবার তোমাকে নিজের করে নিয়ে আসি, তারপর তোমাকে কোথাও বেরোতেই দিব না। দরকারে শিকল পরিয়ে রুমে আটকে রাখবো তোমাকে, কিন্তু কোথাও যেতে দিব না, কোথাও না। এটুকু বলেই বাঁকা হেসে বোতলে চুমুক দিতে দিতে এক পর্যায়ে ফ্লোরেই বসে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল ও। সব বাচ্চারা, আশ্রমের সঞ্চালকগণ, আদিব, আশিস, তীব্র, রাইমা, অরুমিতা, স্নেহা সবাই দুসারিতে লাইন ধরে কলাপাতার সামনে নিয়ে বসে আছে। জার্নালিস্টদের আগেই বিদায় দিয়ে দিয়েছে আদ্রিয়ান। অনিমা আর আদ্রিয়ান সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। অনিমা সবাইকে বিরিয়ানি দিচ্ছে আর আদ্রিয়ান সবাইকে শসা, টমেটো আর লেবু দিচ্ছে। সবাই বারণ করেছিল ওদের এসব করতে, কিন্তু ওদের জেদ ওরাই সার্ভ করবে, তাই সবাইকে মানতেই হলো। খাবার সার্ভ করতে গিয়ে একে অপরকে দেখছে বারবার আর চোখে। সবাইকে খাবার সার্ভ করে আদ্রিয়ান আর অনিমাও খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে এবার যাওয়ার পালা। আদ্রিয়ান অনিমার হাতে গিফটের প্যাকেটগুলো দিল। অনিমাও সবাইকে গিফটগুলো দিয়ে সব বাচ্চাদের আদর করে বিদায় নিল। আদিব, রাইমা আর আশিস এক গাড়িতে চলে গেল। তীব্র অরু আর স্নেহাকে ড্রপ করে দিবে। অনিমাকে অ্যাজ ইউজুয়াল আদ্রিয়ানি ড্রপ করবে। গাড়ি আপন গতিতে ছুটে চলছে। অনিমা আর আদ্রিয়ান দুজনেই চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, অনিমা, এবার বলো তো তীব্র আর স্নেহার ব্যাপারটা কি? যতটুকু দেখে বুঝলাম দে লাভ ইচ আদার,
তাহলে এইভাবে দুজন দুজনকে ইগনোর কেন করো? অনিমা সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসলে ওদের সেই কলেজ লাইফ থেকে প্রেম চলছে, কিন্তু স্টাডি কমপ্লিট হবার পর স্নেহার বাবা চেয়েছিল যে ও ফ্যাশন ডিজাইনিং নিয়ে একটা কোর্স করুক অ্যাব্রোড থেকে। আর বাবার জোরাজুরিতে রাজি হয়েও চলে গেছিল অ্যাব্রোড, তীব্রকে না জানিয়ে। এই জন্য রাগ করেছে? আরে না, ফোনে পরে বলেছে তীব্রকে। তীব্র একটু আলগার রাগ দেখালেও অতটা রাগ করেনি, দুদিনেই ঠিক হয়ে যেত সব। আজিয়ান ভ্রুকুচকে অনিমার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলল, তাহলে সমস্যা কি ছিল? তার কয়েকদিন পরেই স্নেহা বাবা ওর এঙ্গেজমেন্ট করিয়ে দেয় অন্য একটা ছেলের সাথে। স্নেহা ওর বাবার মুখের দিকে তাকিয়ে না করতে পারেনি, আর এটা শোনার পরেই তীব্র রেগে যায়। সো ও এঙ্গেজড ছিল, বাট কোনো এক কারণে ছেলেটা এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। বেচারি তীব্রকে অনেকবার সরিও বলেছে, কিন্তু কিন্তু তীব্রর অভিমান কমেনি। বুঝলাম। এরপর দুজনেই বেশ অনেকক্ষণ চুপ করেছিল, কিন্তু অনিমা মুচকি হেসে বলল। থ্যাঙ্কস। আজিয়ান একটু অবাক হয়ে বলল, কেন? এত সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট করার জন্য। আজ 6 বছর পরে এভাবে নিজের বার্থডে সেলিব্রেট করলো। আগে আব্বু করতো। আমি জানি। অনিমা অবাক হয়ে বলল। কি? আজিয়ান অনিমার প্রশ্নে একটু মুচকি হাসলো, তারপর ড্রাইভ করতে করতে বলল, অ্যাজ পার আই নো বন্ধুত্বে থ্যাঙ্কস সরি এই শব্দগুলো মানায় না, বাট তবুও থ্যাঙ্ক বলছো, নট ফেয়ার। সরি, আর বলবো না। আজিয়ান ভ্রুকুচকে তাকাতেই অনিমা বুঝতে পারলো ব্যাপারটা, তাই মাথা চুলকে বলল, আই মিন ঠিক আছে, আর বলবো না। আজিয়ান হেসে দিল। আজিয়ানের হাসি দেখে অনিমাও হেসে দিল। সকালে চা খেতে খেতে সবে পেপারটা খুলেছেন মিস্টার রঞ্জিত। তার পাশে বসে আছেন কবির শেখর। ফ্রন্ট পেজে নিউজটা দেখে ওনার চোখ আটকে গেল। বড় বড় করে লেখা, আজিয়ান আবরার জুহাইরের ইনকারে ইনকার। কে এই তরুণী? অনিমা আজিয়ান একে অপরকে জড়িয়ে ধরে আছে, সেই ছবিও বড় বড় করে ছাপা। তাড়াতাড়ি বিনোদন পেজে গিয়ে বিস্তারিত পড়ে অবাক হয়ে গেলেন। সেটা দেখে কবির শেখ বললেন, কি হয়েছে জিজু? মিস্টার রঞ্জিত কিছু না বলে পেপারটা এগিয়ে দিলেন কবির শেখের কাছে। পেপারটা দেখে কবির শেখ চমকে গেলেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, মেয়েটা কি বয়ডার সব উড়ে গেছে? একই পালিয়েছে বলে বাবাই রেগে আছে, তার উপর এখন এসব করে বেড়াচ্ছে। আরে আমি ভাবছি রকস্টারের কথা। কবির শেখ হেসে বললেন, সেই এই ছেলের মরণ তো নিশ্চিত হয়ে গেল, আর মেয়েটা কি হাল হবে রেক বাবাই ভালো জানে। মিস্টার রঞ্জিত রেগে বললেন, তুমি এসব ভাবছো? আমি ভাবছি এত বড় একজন রকস্টার খুন করলে সেটা ধামাচাপা দেবো কি করে? ওর তো এত ফ্যান, সবাই খেপে উঠবে। কবির শেখ হেসে বললেন, টেনশন নিচ্ছেন কেন জিজু? কিছু হবে না। এমনিতে একে তো অনেকেই মারতে চায়, কাউকে ফাঁসিয়ে দেব। আর রিকের বিরুদ্ধে প্রমাণ তো তখন পাবে না, যখন ওই সিঙ্গারের ডেড বডিটা কেউ খুঁজে পাবে। বলেই হেসে দিল কবির শেখ। মিস্টার রঞ্জিতও হাসল, অত্যন্ত ভয়ঙ্কর সেই হাসি, যেখানে না আছে দয়া আর না আছে কোনো সহানুভূতি, আছে শুধু হিংস্রতা আর অমানবিকতা। একটা রেস্টুরেন্টে বসে আছে অনিমা, আজিয়ান, আদিপ, আশিস, রাইমা, তীব্র, অরুমিতা আর স্নেহা। অনিমার বার্থডে উপলক্ষে আজিয়ান ওদের সবাইকে স্পেশাল ট্রিট দিচ্ছে। সবাই নানা রকম কথা বলছে, কিন্তু তীব্র আর স্নেহা মুখ গোমরা করে বসে আছে। হঠাৎ আজিয়ান তীব্র স্নেহাকে উদ্দেশ্য করে বলল, তীব্র, স্নেহা, তোমাদের আমার কিছু বলার আছে। তীব্র আর স্নেহা তাকালো আজিয়ানের দিকে। আজিয়ান মুচকি হেসে বলল, অনির কাছে তোমাদের সমস্যাটা অনেকটা শুনেছি। দেখো, জীবনটা খেলা নয়, গোলাপের বিছানাও না যে সব আমাদের মন মতো ইচ্ছে মতো হবে। অনেক সময় অনেক কিছু হয় যেটা আমাদের হাতে থাকে না, না যায় তো অনেক কিছু মেনে নিতে হয়। আর কাছের মানুষকে ইচ্ছে করে দূরে সরিয়ে রাখাটা একদমই বোকামি। আমি বলবো না সব ভুলে এক হয়ে যাও, সেটা তোমাদের সিদ্ধান্ত। আমার কোনো উপদেশই কাজে লাগবে না যদি তোমরা নিজে থেকে ব্যাপারটা না বোঝো। সো টেক ইউর টাইম অ্যান্ড থিঙ্ক। জীবন একটাই, সেটা নিজের মতো বাঁচো।
হঠাৎই ওর ফোন এলে রিসিভ করে কথা বলতে গেল। এতক্ষণ সবাই মুগ্ধ হয়ে আরিয়ানের কথা শুনছিল। তীব্র স্নেহাও ভাবনায় পড়ে গেল। অনিমা ভাবছে এই ছেলেটা সত্যি অসাধারণ, যার কোনো তুলনা হয় না। এর মধ্যেই আরিয়ান এসে বলল, গাইস, আই হ্যাভ টু গো। কাজ পড়ে গেছে তো, তোরা থাক। তীব্র অনেকে ড্রপ করে দিও। তীব্র মাথা নাড়ালো। আজিয়ান চলে গেল। সবাই কথা বলছে, আর কিছুক্ষণ পরেই অনিমার ওয়াশরুমে যাবার দরকার হলো। তাই বলল, তোরা বস, আমি একটু আসছি। সবাই মাথা নাড়াতেই অনিমা ওয়াশরুমে চলে গেল। বেশ অনেকক্ষণ পর এলো অনিমা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। চোখ লাল হয়ে আছে, ফুলেও আছে খানিকটা। সারা মুখে বিন্দু বিন্দু পানি, বোঝাই যাচ্ছে অনেক কেঁদেছে। তারপর মুখে পানি দিয়েছে। অরুমিতা এসে ওকে ধরে বলল, কি হয়েছে তোর? অনিমা উত্তর না দিয়ে তীব্রর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমাকে একটু বাড়িতে ড্রপ করে দে প্লিজ। সবাই বুঝতে পারলো অনিমা এখন কারো কথার উত্তর দেবে না। তাই এখন না জিজ্ঞেস করাই ভালো, পরে জেনে নিবে। এখন আপাতত ওকে বাড়ি পৌঁছে দিই। কাজ করে এসে ল্যাপটপে ইন্টারনেটে নিউজ পেপার পড়ছে রিক। সবে গ্লাসে পানি খেতে নিয়েছিল, কিন্তু একটা নিউজ দেখে ওর মাথা হ্যাং হয়ে গেল। হেডলাইনটা যতটা না পড়াচ্ছে, তার চেয়ে বেশি পড়াচ্ছে ছবিটা। রাগে চোখ লাল হয়ে উঠেছে ওর, শরীরটা থরথর করে কাঁপছে। হাতের চাপে গ্লাসটাও ভেঙে গেল। মুহূর্তে ক্ষতবিক্ষত হয়ে গেল ওর হাত। টপ টপ করে রক্ত পড়তে লাগলো। রাগে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, কাজটা তুমি ঠিক করনি সুইটহার্ট, খুব বড় ভুল করে ফেলেছো। খুব সাহস হয়ে গেছে তোমার, তাই না? ডানা গজিয়ে গেছে। আমাকে আর ভয় পাও না? শাস্তি শিখেছো? অন্য ছেলেটাকে জড়িয়ে ধরেছো? বুক কাঁপলো না তোমার? কোনো ব্যাপার না, এবার কাঁপবে। তোমার এই আশিককে তো তোমার চোখের সামনে উপরে পাঠাবো, তোমাকে তো তারপর পরে দেখবো। এই কাজের অনেক বড় দাম দিতে হবে তোমায় বেবি, এমন দাম যে তুমি সারা জীবন কেঁদেও কুল পাবে না। জাস্ট ওয়েট। বলেই পাগলের মতো হাসতে শুরু করলো ও। হাসতে হাসতেই এক পর্যায়ে রাগে রুম কাঁপিয়ে গর্জন করে উঠলো। রাগে ল্যাপটপটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেললো। বদ্ধ এক উন্মাদ লাগছে ওকে। গরম লোহার রড কেউ ওর জামার উপর দিয়ে পিঠে চেপে ধরেছে। এমন স্বপ্ন দেখে চিৎকার করে উঠে বসলো অনিমা। সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। অনেকদিন এই দুঃস্বপ্ন থেকে মুক্ত ছিল ও, কিন্তু আজ আবারও দেখলো থরথর করে কাঁপছে ওর শরীর। বাইরে বৃষ্টিও হচ্ছে। মাথা এতটাই ব্যথা করছে যে সহ্য করতে না পেরে ওয়াশরুমে শাওয়ার ছেড়ে নিচে বসে পড়লো অনিমা। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কান্না যেন সব গলায় আটকে আছে। একটা বাথরুম পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ও। তারপর উল্টো ঘুরে বাথরুমটা সরিয়ে নিজের পিঠের দিকে তাকালো। দাগগুলো এখনো পুরোপুরি যায়নি, আবছা আবছা রয়ে গিয়েছে। কিছু ওর মামির দেওয়া, আর কিছু রিকের। এই দাগগুলো ওর উপর হওয়াটা প্রতিটি অন্যায়ের সাক্ষী। আস্তে করে ড্রেসিং টেবিলের সাথে হেলান দিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো ও। কেন এমন হয় ওর সাথে? ও তো ভুলতে চায় সব, কেন পারছে না? কেন ওর অতীত ওর পিছু ছাড়ে না? কেন? আচ্ছা, দুপুরে ওয়াশরুমে ও যা বলে গেল সেটাই হবে না তো? না, ও পারবে না সহ্য করতে এসব, আর পারবে না। ও চায় না এই নরকে আবারও ফিরে যেতে। ও বাঁচতে চায়, জীবন্ত লাশ হয়ে বাঁচতে পারবে না ও। এইসব ভাবতে ভাবতে ওর কান্নার বেগ আরো বেড়ে গেল। আসলে তখন ও ওয়াশরুম থেকে বেরিয়ে বেসিনে মুখ ধুতে যাবে, তখনই ওর কোমরে কেউ খুব বাজেভাবে টাচ করলো। অনিমা রেগে পেছন ঘুরে থাপ্পড় মারতে গেলেই লোকটা ওর হাত ধরে ফেললো। লোকটাকে দেখে চরম অবাক হলো অনিমা। রাগে চোয়াল শক্ত হয়ে গেল অনিমার। এই লোকটাকে ও পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করে। রিককেও এতটা ঘৃণা করে না ও, যতটা এই লোকটাকে করে। এখনো সেই একই বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে যেভাবে আগে দেখতো। কিন্তু ও এখানে কিভাবে এলো? এইসব ভেবে অনিমা অবাক হয়ে বলল, ভাইয়া।
অনিমার সামনে ওর মামাতো ভাই অর্ক দাঁড়িয়ে আছে। অর্ক শয়তানির হাসি দিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সেই হাসিটা অনিমার কাছে বিষের মতো লাগছে। ইচ্ছে করছে ঠাটিয়ে গালে দুটো চড় বসিয়ে দিতে। অর্ক অনিমার হাতটা এখনো ধরে আছে। অনিমা চোয়াল শক্ত করে বলল, তুমি এখানে কি করছো আর এখানে কেন উঠছো? অর্ক অনিমার হাতে একটু টান দিয়ে এগিয়ে এনে বলল, কেন, আমি এসে পড়াই তোর খুব সমস্যা হয়ে গেল? খুব ফুর্তিতে আছিস দেখছি। অনিমা রেগে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। ভাইয়া হাতটা ছাড়ো। এটা শুনে অর্ক অনিমার হাত ধরে আর একটু কাছে টেনে বলল, কেন, অন্য ছেলেকে জড়িয়ে ধরতে পারিস, রিকের সাথে রাত কাটাতে পারিস, আর আমি একটু হাত দিয়ে ধরলেই দোষ? অনিমার চোখ দুটো ছলছল করে উঠল, সাথে রাগও হচ্ছে প্রচুর। ও হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, একটু বদলাওনি তুমি, এখনো সেই একই রকম আছো। অর্ক অনিমার হাতে চাপ দিয়ে ধরে বলল, ও, আমি খারাপ আর তুই কোথাকার সতী সাবিত্রী রে? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো অর্কর দিকে। যদিও ও হাতে ব্যথা পাচ্ছে, কিন্তু অর্ক কি বলতে চাইছে সেটাই বুঝতে পারছে না ও। অনিমাকে তাকিয়ে থাকতে দেখে অর্ক বলল, কি দেখছিস, ভুল কিছু বলছি? কদিনে এত বড় একটা রকস্টারকে পটিয়ে নিলি, আর মন্ত্রীর ছেলে তো তোর জন্য পাগল, ওর সাথে তো রাতও কাটিয়েছিস। তাহলে আমি কি দোষ করলাম? হ্যাঁ, ওদের মতো এত টাকা না থাকলেও কম তো নেই, আর দেখতে ওদের থেকে খুব বেশি খারাপ না। তাহলে অনিমার ঘৃণা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটাকে দেখে। একটা মানুষের চিন্তাধারা এতটা নিচু হতে পারে? ছি। অনিমা অর্কের দিকে তাকিয়ে বলল, এরকম নোংরা চিন্তা ভাবনা শুধু তোমার মতো মানুষেরই আছে। অর্ক আরো জোরে চেপে ধরল অনিমার হাত। ব্যথায় উপড়িয়ে উঠল ও। চোখ দিয়ে না চাইতেও পারে গড়িয়ে পড়ল। অর্ক দাঁতে দাঁত চেপে বলল, ও, তো তুই বলতে চাইছিস রিক তোর সাথে কিছুই করেনি? যতবার রিক তোকে দেখতে আসতো, রুমে গিয়ে দরজা নক করে দিত কেন, সেটা বুঝি না আমরা? এতটা বোকা ভাবিস আমাকে? একেই হাতে ব্যথা পাচ্ছে, তার উপর অর্কর এইসব কথা শুনে অনিমা নিজেকে আর সামলাতে পারছে না, তাই কেঁদে দিয়ে বলল, তুমি নিজে যেমন সবাইকে ঠিক সেরকমই ভাবো, তাই না? ও, তো রিক খুব ভালো, দুয়া তুলসী পাতা, তাই না? অনিমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, না, উনি খারাপ, খুব খারাপ একজন মানুষ, কিন্তু এই দিক দিয়ে তোমার চেয়ে 1000 গুণ ভালো। ওই 2 বছরে উনি চাইলেই আমার সাথে যা খুশি করতে পারতেন। বাধা দেবার ক্ষমতা না আমার ছিল, না অন্য কারো, কিন্তু উনি এমন করেননি। কোনো দিন ওই রকম কোনো উদ্দেশ্যে আমাকে স্পর্শও করেনি। যতবার আমাকে ছুঁয়েছে, শুধু মারার জন্যই ছুঁয়েছে। কিন্তু তুমি আমার সাথে কি করেছো সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? অর্ক বাঁকা হেসে অনিমার হাতে আরো চাপ দিয়ে বলল, বাহ, খুব বুলি ফুটেছে দেখছি। মনের সব ভয় চলে গেছে নাকি? অনিমার মনে হচ্ছে ওর হাত এখন ভেঙে যাবে, এত জোরে চাপ দিয়ে ধরেছে। কিন্তু অর্কের এইসব কথায় ওর ব্যথার চেয়ে এখন রাগ বেশি হচ্ছে, তাই ও রাগী কণ্ঠে বলল, তোমাকে ভয় পাই না আমি, আগেও পেতাম না, আর না ভবিষ্যতে পাবো। আমি শুধু তোমাকে ঘৃণা করি। অর্ক এবার অনিমার হাত পেছন থেকে নিয়ে মুচড়ে ধরে বলল, তাই না? তো রিককেও ভয় পাস না? এটা শোনার সাথে সাথেই অনিমার রাগী চেহারায় হালকা ভয় মিশ্রিত হলো। বুকের ভিতর ধক করে উঠল। অনিমার এই ফেসের রিয়াকশন দেখে অর্ক হেসে অনিমার হাত আরেকটু মোচড় দিয়ে বলল, কি, ওর নাম শুনে সব শেষ? অনিমা এবার কাঁদো কাঁদো গলায় বলল, কেন এভাবে আমার পেছনে পড়ে আছো তোমরা? তোমাদের তো আমার বাবার সব প্রপার্টি চাই, আমি তো দিয়ে এসছি সব। এসবের দাবি নিয়ে তো যাইনি আমি। আমি কথা দিচ্ছি কোনোদিন যাবো না। তবু প্লিজ চলে যাও এখান থেকে, একটু শান্তি দাও আমায়। অর্ক শব্দ করে হেসে দিল অনিমার কথায়। তারপর অনিমার হাত একটু টান দিয়ে আরো কাছে এনে বলল, তোর খোঁজ যদি আমরা রিককে দেই, তার বিনিময়ে আমি কি পাবো জানিস? একটা মোটা অঙ্কের ক্যাশ। অনিমা অবাক হয়ে তাকিয়ে বলল, শুধু টাকার জন্য তোমরা? হ্যাঁ, শুধু টাকার জন্য। এবার শোন, তোকে একটা সুযোগ দিচ্ছি, চুপচাপ আমার সাথে আমাদের বাড়িতে চল। তারপর আমি রিককে বলবো যে তুই নিজের ভুল বুঝতে পেরে নিজেই ফিরে এসেছিস। এতে হয়তো তোর শাস্তিটা কমে যাবে।
অনিমা কাঁদতে কাঁদতে বলল। তোমরা সত্যি অমানুষ। অর্ক এবারও হেসে দিয়ে অনিমার হাতে আরো চাপ দিয়ে বলল। সেটা তুই আজকে বুঝলি। শোন, রিক ঠিক পেয়ে যাবে তোকে খুব তাড়াতাড়ি। তাই নিজের ভালো চাইলে যেটা বলছি সেটা কর, চল। এবার হাতের ব্যথাটা অসহনীয় হয়ে উঠেছে অনিমার, তাই হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। আমি যাব না। ওকে ফাইন, আমিও দেখছি তুই কি করে থাকিস। ইচ্ছে তো করছে এখনই তুলে নিয়ে যাই, কিন্তু এটা পাবলিক প্লেস, তাই সেটা করতে পারবো না। তবে দেখে নেবো তোকে। এটুকু বলেই অনিমার হাতটা ছাড়া দিয়ে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল অর্ক। আর অনিমা হাত ধরে ওখানেই বসে কাঁদতে লাগলো। হাতের দিকে তাকিয়ে দেখলো গভীর দাগ হয়ে আছে হাতে। কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে ওর। অনেকক্ষণ কেঁদে তারপর উঠে নিজেকে স্বাভাবিক করে চোখ মুখে পানি দিয়ে চলে গেল ওদের কাছে। তারপরেই তীব্রর গাড়িতেই বাড়ি চলে আসে ও। ফোনের আওয়াজ পেয়ে নিজের কল্পনা থেকে বেরিয়ে এলো অনিমা। কান্না থামিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অরুমিতার ফোন। নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে কিছু বলবে তার আগেই অরুমিতা বলল। না রে, সারাদিন তো তোদের সাথেই ছিলাম, বার্থডে ঝামেলাতে পড়া হয়নি। কেন? অনিমা যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল। হোয়াট? অনিমা কাঁপা কাঁপা গলায় বলল। আচ্ছা রাখছি। ফোনটা রেখেই অনিমা তাড়াতাড়ি ল্যাপটপটা অন করলো। তারপর নিউজটা দেখে অনিমা চমকে উঠলো। ল্যাপটপের মনিটরের দিকে তাকিয়ে এক হাত মুখে চেপে ধরলো ও। কালকে এতই খুশি ছিল যে জার্নালিস্ট এসেছে, তার ফল কি হতে পারে ওর মাথাতেই আসেনি। ও তো আজিয়ানকে নিয়ে ব্যস্ত ছিল, এসব মাথাতেও আসেনি ওর। ল্যাপটপটা অফ করে দু হাতে মাথা চেপে ধরলো। কিছুক্ষণ চুপ করে থেকে শব্দ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল। এবারও ঠিক পেয়ে যাবে আমাকে। না, আমি যাব না, কোথাও যাব না। আমি যেতে চাই না ওখানে, প্লিজ। আচ্ছা, ওখানে তো আদ্রিয়ানেরও ছবি আছে। আদ্রিয়ানের কোনো ক্ষতি করে দেবে না তো রিক? ওর জন্য আদ্রিয়ান বিপদে পড়বে না তো? এসব ভেবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ওর মাথায় শুধু একটাই চিন্তা চলছে, কি করবে ও, কোথায় যাবে, কার কাছে যাবে, কে বাঁচাবে ওকে। এসব ভাবতে ভাবতেই আবারও ফোন বেজে উঠলো। পাশে রাখা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আজিয়ান ফোন করেছে। চোখ মুছে কয়েকটা শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে ফোনটা রিসিভ করে বলল। হ্যালো। হাই, কি খবর? আমাকে ভুলে গেছে মনে হয়। এই যে রেস্টুরেন্ট থেকে বেরোলাম, একটু খোঁজও নিলে না। অনিমা নিজের গলাটা যথেষ্ট স্বাভাবিক দেখে বলল। না, আসলে এমনি। আজিয়ানের কেন জানি মনে হচ্ছে অনিমা ঠিক নেই, তাই একটু চিন্তিত কণ্ঠে বলল। কি হয়েছে অনি? হাই, ওকে? ওর এখন ইচ্ছে করছে আজিয়ানকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদতে। ওকে বলতে ইচ্ছে করছে, আই এম নট ওকে আজিয়ান, ভালো নেই আমি, পারছি না আমি আর এসব সহ্য করতে, প্লিজ আমাকে এসবের থেকে দূরে কোথাও নিয়ে যান। কিন্তু অনিমা তার কিছুই করতে বা বলতে পারছে না। অনেক কষ্টে নিজের কান্না আটকে বলল। ইয়া, আই এম ওকে। আজিয়ান সন্দেহ মিশ্রিত কণ্ঠে বলল। আর শিওর? হ্যাঁ। কোনো কারণে তুমি ওই নিউজটার জন্য আপসেট নাও তো? দেখো, ওগুলো সিরিয়াসলি নিও না, কিচ্ছু হবে না। না, সেসব কিছু না। অনিমা বুঝতে পারছে যে এখন বেশিক্ষণ আজিয়ানের সাথে কথা বলে ওর আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই বলল। আমার খুব ঘুম পাচ্ছে, রাখছি। হ্যাঁ। আজিয়ান ভ্রু কুচকে ফেললো। কিছু তো গন্ডগোল আছে সেটা বুঝতে পারছে ও, তবুও বলল। শোনো। অনিমা ফোনটা রাখতে নিচ্ছিল। আজিয়ানের আওয়াজ পেয়ে ফোনটা আবারও কানে তুলে বলল। হুম। কালকে আমি তোমার ফ্ল্যাটের সামনে থেকে তোমাকে অফিসে ড্রপ করে দেবো। না না, তার দরকার নেই, আমি যেতে পারবো। আজিয়ান গম্ভীর মুখে বলল। আমি জিজ্ঞেস করিনি তোমায়, জাস্ট জানিয়ে দিলাম। কিন্তু কাল আমি আসছি তোমায় নিতে, এন্ড দ্যাটস ফাইনাল।
অনিমা আর কিছু বলার আগেই আজিয়ান ফোনটা কেটে দিল। অনিমা খাটে হেলান দিয়ে ভাবছে কি করবে। এবার থেকে তো চাইলেই দুদিনে চলে যেতে পারবে না, আর তাছাড়াও কতদিনই বা পালাবে ও। আর ওদিকে আজিয়ান ভাবছে কিছু তো চলছে অনিমার মনে, ও ভালো নেই। কিছু তো আছে যেটা ও গোপন করছে, কিন্তু সেটা কি? ওকে এবার দেখতে হবে ব্যাপারটা। মিস্টার রঞ্জিত আর কবির শেখ সবে বাসায় ফিরল। হঠাৎই মিস্টার রঞ্জিতের মোবাইল বেজে উঠল। ভ্রু কুচকে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলো। রিক গম্ভীর কণ্ঠে বলল, এখানকার সব কাজ শেষ, কালকে আসতে পারবো তো আমি? মিস্টার রঞ্জিত ঘরে ঢুকতে ঢুকতে বলল, কাজ শেষ হয়ে গেলে আর থাকবি কেন? বাই। বলেই ফোনটা রেখে দিল রিক। তারপর আগে গজগজ করে বলল, আমি আসছি, কালকেই আসছি। বার্থডে সেলিব্রেট করা, অন্য ছেলেকে হাক করা, খুব শখ তাই না? তোমার সব শখ এবার আমি মেটাবো। আর মিস্টার আজিয়ান আবরার জুহাইয়ের আমার জিনিসে হাত দেবার যে দুঃসাহস তুমি করেছো, তার দাম তোমাকে নিজের প্রাণ দিয়ে চোকাতে হবে। আমি নিজের হাতে মারবো তোমাকে, নিজের হাতে। এদিকে ফোনটা কেটে মিস্টার রঞ্জিত কবির শেখকে বললেন, কালকে রিক আসছে। কবির শেখ চিন্তিত কণ্ঠে বললেন, জিজু ও এবার এসে কিন্তু একটা খুন খারাপি করবে, আপনাকে একটু চোখ কান খুলে রাখতে হবে। মিস্টার রঞ্জিত হেসে বললেন, সেই ব্যবস্থায় আমি করে ফেলেছি। যদি রিক ওই রকস্টারকে খুন করে তো কেউ লাশও খুঁজে পাবে না। কবির শেখ ফোনটা চাপতে চাপতে বললেন, আর আদ্রিয়ানকে কারা কারা মারতে চায় তার একটা লিস্টও আমি বানিয়েছি, কাউকে একটা ফাঁসিয়ে দেব। মিস্টার রঞ্জিত আর কবির শেখ দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসলেন। অনিমা 5 মিনিট ধরে নিচে দাঁড়িয়ে আছে আজিয়ানের আসার জন্য, কিন্তু ওর মনে কালকের ঘটনাগুলোই মাথায় আসছে। এইসব ভাবতেই আজিয়ান চলে এলো। আজিয়ান নেমে গাড়ির দরজা খুলে দিল। অনিমা চুপচাপ উঠে বসলো। আজিয়ানও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। আজিয়ান অনিমা দুজনেই চুপ করে আছে। আজিয়ানের নীরবতা অনিমাকে একটু বেশি অবাক করেছে। বেশ কিছুক্ষণ পর আজিয়ান গাড়ি থামিয়ে দিল। অনিমা অবাক হয়ে বলল, কি হলো, এখানে থামলেন কেন? আরে তোমার কি হয়েছে সেটা বলো তো আমাকে। অনিমা একটু ঘাবড়ে গেল। কোনো মতে নিজেকে সামলে বলল, কি হবে? কিছু হয়নি। বাট তুমি। আর কিছু বলার আগেই আজিয়ানের চোখ পড়ল অনিমার হাতের দিকে। আজিয়ান অনিমার হাতটা সামনে এনে ভ্রু কুঁচকে বলল, তাতে কি হয়েছে? অনিমা হাতের দিকে তাকিয়ে দেখলো দাগ হয়ে আছে। কালকে অর্ক এত জোরে চেপে ধরেছিল যে এমন দাগ তৈরি হয়েছে। নখও গেঁথে গেছে দুটো। কিন্তু আজিয়ানকে কি করে বলবে এসব? অনিমাকে চুপ থাকতে দেখে আজিয়ান বলল, কি হলো বলো। অনিমা মাথা নিচু করে বলল, ব্যথা পেয়েছি। আজিয়ান গম্ভীর কণ্ঠে বলল, কিভাবে? নিজেও জানি না কিভাবে হলো। আজিয়ান অবাক হয়ে বলল, মানেটা কি? অনিমা কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই মাথা নিচু করে বলল, অফিসে লেট হয়ে যাচ্ছে আমার, কিন্তু প্লিজ। আজিয়ান আর কিছু না বলে গাড়ি স্টার্ট করলো। ও খুব ভালোই বুঝতে পেরেছে অনিমা কিছু আড়াল করছে, কিন্তু এখন এসব জিজ্ঞেস করেও লাভ হবে না, সেটাও বুঝতে পারছে সে। আজিয়ান ভাবছে ওর অফিস শেষে নিরিবিলি কথা বলতে হবে ওর সাথে। অফিসে এসে অনিমা অরুমিতা বা তীব্রর সাথে কথা না বলেই ডেস্কে কাজে বসে পড়ল। অরুমিতা আর তীব্র বেশ অবাক হলো। আজ যেন আবারও সেই অনিমিতাকে দেখছে ওরা। কিন্তু হঠাৎ কি হলো মেয়েটার? কালকে রেস্টুরেন্টে ওয়াশরুম যাবার আগ অব্দি তো কত খুশি ছিল ও, আজ কি হলো? ওরা অনিমাকে কিছু বলবে তার আগেই অনিমার ডাক পড়লো বসের কেবিনে। অনিমা একটা দীর্ঘশ্বাস নিয়ে উঠে চলে গেল ওর বসের কেবিনের দিকে। অরুমিতা আর তীব্র ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। অনিমা কেবিনের দরজার সামনে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? এসো। অনিমা ভিতরে গিয়ে দাঁড়াতেই ওর বস আনোয়ার হোসেন বলল, সিঙ্গার রেডি? তোমার বার্থডে সেলিব্রেট করেছে? অনিমা ইতস্তত করে বলল, জি স্যার। আনোয়ার হোসেন বলল, তার মানে উনি তোমার বয়ফ্রেন্ড?
অনিমা অবাক হয়ে গেল এই কথায়। অবাক হয়েই বলল, সরি স্যার, বাট একটা ছেলে একটা মেয়ের বার্থডে সেলিব্রেট করা মানেই তারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হবে তার তো কোনো মানে নেই। ওরা বন্ধুও হতে পারে। আনোয়ার হোসেন হেসে বলল, আমি জানি সেটা, কিন্তু ধরো যদি এটাকে ব্রেকিং নিউজ বানানো হয় যে তোমরা একে অপরকে ডেট করছো, এন্ড প্রমাণ হিসেবে তোমার স্বীকারোক্তি থাকে, নিউজে কত চলবে ভেবেছো? অনিমা অবাক হয়ে বলল, মানে? মানে তো বুঝে গেছো। দেখো, এই নিউজটার জন্য টাকাও পাবে তুমি, তুমি নিজে আর্টিকেল লিখবে, সেই টাকাও পাবে, আর আমাদের কোম্পানিরও লাভ হবে, তাই না? অনিমার যেন অবাকের শেষ পর্যায়ে চলে গেল। সমাজটা এমন কেন? মানুষরাই বা এমন কেন? সবাই আমাদের মানুষ বলে, কিন্তু মানবিকতা কোথায়? কিসের ভিত্তিতে আমরা মানুষ? যেখানে নিজের স্বার্থের জন্য অন্যের চরম ক্ষতি করতে দুবার ভাবছে না। হিংস্র পশুর চেয়েও কোনো দিকে কম না আমরা। একটা দীর্ঘশ্বাস নিয়ে অনিমা বলল, তো স্যার, আমি জার্নালিস্ট নাকি বিজনেসম্যান? আনোয়ার হোসেন একটু ভ্রু কুঁচকে বললেন, হোয়াট ডু ইউ মিন? মানে একটা খবরকে বেশি আকর্ষণীয় করতে আর সুস্বাদু করতে তাতে তেল ঝাল মশলা মিশিয়ে বাজারে বিক্রি করাকে তো ব্যবসায় বলে না স্যার, বলুন। লাইক ইনভেস্টমেন্ট আর প্রফিট। আনোয়ার হোসেন ধুমকে বললেন। অনিমা অনিমা ওর বসের চোখে চোখ রেখে বলল, সরি স্যার, আমরা দুজনেই জার্নালিস্ট। একজন জার্নালিস্টের কাজ সঠিক তথ্যগুলো সকলের মাঝে পৌঁছে দেয়া, সকলকে সত্যের খোঁজ দেয়া, মিথ্যে ফাঁস করে দেয়া, সমাজের ভদ্র মুখোশ পরা নরপশুকে সবার সামনে তুলে ধরা, এগুলোই জার্নালিজম স্যার। সত্যের জন্য লড়াই করাটাই আসল জার্নালিজম। কিন্তু আমরা কি করছি? কোন সেলিব্রিটির বাচ্চার জন্মানোর খবর, কোথায় কোন সেলিব্রিটি ডিনারে গেল, কার সাথে গেল, হানিমুনে কোথায় গেল, বার্থডে পার্টিতে কি করলো, এগুলো প্রচার করি। যদি খবর রসালো না হয়, নিজেরা একটু রস মাখি আর সমাজের মুখোশধারী কিটগুলোকে তেল দিয়ে যাই, যেন তারা নিউজ কোম্পানির জন্য মোটা অঙ্ক ডোনেট করে। এটা কি সত্যি জার্নালিজম স্যার নাকি বিজনেস? আপনি যদি কোনো নিউজের জন্য ইনভেস্টমেন্টের বিনিময়ে প্রফিটের জন্য মিথ্যে বা অর্ধ সত্যগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে চান, দেন আই এম ভেরি সরি টু সে স্যার, আপনার একজন জার্নালিস্ট নয়, বিজনেসম্যান হওয়া উচিত। আনোয়ার হোসেন মাথা নিচু করে আছেন। অনিমা কিছু না বলেই বেরিয়ে গেল কেবিন থেকে। মাথায় আগুন জ্বলছে ওর। কি পেয়েছে কি এরা? জার্নালিজমকে ব্যবসা বানিয়ে রেখেছে এদের জন্য, জাস্ট এদের জন্য। অনেকেই খবরের কাগজে দেখানো নিউজ বিশ্বাস করতে চায় না, জাস্ট এদের মতো জার্নালিস্টদের জন্য। গাড়িতে মাথা নিচু করে বসে আছে অনিমা, আর আদ্রিয়ান চুপ করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে চলেছে ওকে। অনিমার ব্রেক টাইমে ওর অফিসে ঢুকে সবার সামনে হাত ধরে টেনে নিয়ে এসেছে ওকে। মেয়েটার চুপ থাকা আর সহ্য হচ্ছে না ওর আর। আদ্রিয়ান এবার ধমকের সুরে বলল, আমি অনেকক্ষণ যাবত তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তার উত্তরটা দাও আমাকে। অনিমা নিচু কণ্ঠে বলল, আমি তো বলেছি আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। আদ্রিয়ান অনিমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, দেখো, ডোন্ট বি টু ওভার স্মার্ট, ওকে? এই কয়েকদিনে খুব ভালো করে চিনেছি আমি তোমাকে। কিছু তো একটা হয়েছে, সেটা আমি নিশ্চিত, কিন্তু কি সেটা আমাকে বলো। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, আপনি ভুল ভাবছেন, আসলে দুদিন ধরে আব্বুর কথা একটু মনে পড়ছে, তাই আর কি। আদ্রিয়ান চোখটা ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল, আই সে ডোন্ট ওয়ান্ট টু বি ওভার স্মার্ট। অনিমা এবার মাথা নিচু করে বসে আছে। আদ্রিয়ান একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলল, শোনো, আজ রাতে আমার শো আছে, তাই ফোনটা সাইলেন্ট থাকবে। দরকার হলে একটা মিসড কল দিয়ে রেখো, আমি ব্যাক করবো। অনিমা মাথা নেড়ে গাড়ি থেকে নামতে গেলেই আদ্রিয়ান ওর হাত ধরে বলল, কিছু বললে না? খুব ভালো কথা, কিন্তু এরপর যদি তোমার কোনো ক্ষতি বা বিপদ হয়, আই উইল নট স্পেয়ার ইউ, মাইন্ড ইট। এটুকু বলে হাত ছেড়ে দিল আদ্রিয়ান। অনিমা নামতেই ও গাড়ি স্টার্ট করে চলে গেল, আর অনিমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে, আর মনে মনে বলল, আই এম সরি আদ্রিয়ান, কিন্তু আমাকে এটা করতেই হলো আপনার ভালোর জন্য। এদিকে রিকের ফার্ম হাউসে বসে ভাঙা হাত নিয়ে রিকের আসার অপেক্ষা করছে অর্ক।
আসলে গতকাল সন্ধ্যায় কয়েকজন লোক এসে ওকে মেরে ওর ডান হাত ভেঙে দিয়ে গেছে, আর একটা হুমকি চিঠিও ধরিয়ে দিয়ে গেছে। এখন ওর মনে এই একটা কথাই চলছে, কাল লোকেরা এসে ওর হাতটা ভেঙে দিয়ে গেল আর হুমকি চিঠি দিয়ে গেল। রিকের লোক, কিন্তু রিক তো কলকাতা ছিল, একটু আগে বাংলাদেশে ল্যান্ড করলো। অনিমার সাথে ও কেমন বিহেভ করে সেটা তো রিক জানে না। তাহলে এসব ভাবতে ভাবতেই রিক চলে এলো। রিককে দেখি অর্ক দাঁড়িয়ে গেল। রিক অর্কর ভাঙা হাতের দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে বলল, তোমার হাতের এই অবস্থা কে করলো? অর্ক বুঝতে পারলো যে রিক এইসব করেনি, তাহলে কে করলো? তবুও শিওর হতে বলল, আসলে পড়ে গিয়েছিলাম বাথরুমে। আচ্ছা, আপনি কি আমায় কোনো চিঠি দিয়েছেন? রিক বসে বিরক্ত হয়ে বলল, ফোন মেসেজের এত সিস্টেম থাকতে আমি চিঠি দিব কোন দুঃখে, তাও তোমাকে? অর্ক এবার শিওর হলো যে রিক এসব করেনি। রিক গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে এসেছো সেটা বলো। আপনাকে একটা খবর দেওয়ার আছে, মানে অনিমার খবর পেয়ে গেছি। রিক হেসে দিল অর্কের কথায়। রিকের হাসি দেখে অর্ক অবাক হলো। হাসি থামিয়ে রিক বলল, অনিমার খোঁজ আরো 5 দিন আগে পেয়েছে। কি করছে, কোথায় করছে, কিভাবে করছে, সব খবর আছে আমার কাছে। আর আজকে আমি যাচ্ছি ওকে আনতে। নতুন কিছু বলার থাকলে বলো, নইলে যাও। অর্ক একটু নিরাশ হলো। কোথায় ভাবলো যে এই খবরটা দিয়ে মোটা অঙ্কের টাকা হাতাবে, সেটা আর হলো না। রিক বুঝলো অর্ক আর কিছুই বলবে না, তাই উঠে বেরিয়ে গেল। অর্ক সেই চিঠিটা বের করে ভাবলো কি হতে পারে। রিকের চেয়েও ভয়ঙ্কর আদৌ কেউ আছে যে এমন হাড় হিম করা হুমকি দিতে পারে? চিঠিটা খুলে আরেকবার পড়লো অর্ক। তাতে লেখা ছিল, ইচ্ছে তো করছে তোর গলা কেটে দিই, কিন্তু আমার জানতে পারাই এটা তোর প্রথম ভুল, তাই শুধু হাতটা ভাঙলাম। ওর হাতে যত টানা লেগেছে তার থেকে 100 গুণ বেশি আমার বুকে লেগেছে। এরপর ওর গায়ে হাত দেওয়া তো দূরে থাক, ওর দিকে তাকালে শুধু চোখ দুটো উগড়াবো। শুধু তাই না, তোর শরীরের একটা রগও অক্ষত থাকবে না, আই প্রমিস। লেখাটা পড়ে বড়সড় একটা ঢোক গিলল অর্ক, আর ভাবতে লাগলো কি এই অজ্ঞাত ভয়ঙ্কর ব্যক্তি। অনিমা ডেস্কে গিয়ে বসতে না বসতেই তীব্র বলল, কিরে, কি হয়েছে? ভাইয়া তোকে এভাবে টেনে নিয়ে গেলে কেন? অনিমা একটা শ্বাস নিয়ে বলল, আমার কি হয়েছে সেটা জানতে। অরুমিতা হতাশ কণ্ঠে বলল, সেটাই তো আমরা জানতে চাইছি, কি হয়েছে তোর? হঠাৎই তীব্র কিছু একটা ভেবে বলল, 1 মিনিট, পেপারে তোর ছবি চেপেছে, তার মানে রিক তোর খোঁজ পেয়ে যাবে বা গেছে, এজন্যই তুই এত আপসেট? সিট আগে কখনো মাথায় আসেনি। অনিমা ছলছলে চোখে ওদের দিকে তাকিয়ে বলল, কালকে অর্ক ভাইও এসেছিল। অরুমিতা অবাক হয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, কি? ওই জানোয়ারটা মানে তোর মামাতো ভাই এসেছিল? এই জন্যই তোর চোখ মুখ এমন ছিল? তীব্র ডেস্কে একটা পাঞ্চ মেরে বলল, এরা কি চাইটা কি? একটা মেয়ের জীবনকে নরক বানিয়ে রেখেছে। অরুমিতা অনিমার কাঁধে হাত রেখে বলল, এদিকে কিছু বলেছিস? অনিমা মাথা নাড়ালো। অরুমিতা রেগে গিয়ে বলল, সমস্যা কি তোর বলতো? কি শুরু করেছিস তুই? ওনাকে সবটা বললেও তো উনি কিছু একটা করতে পারতেন। এভাবে চুপ করে থাকার মানে কি? কি পেয়েছিস তুই? কেন করছিস এসব? অনিমা এবার চেঁচিয়ে বলে উঠল, কারণ আমার খুব শখ হয়েছে ওই রিকের কাছে যাওয়ার, দিনরাত ওর টর্চার সহ্য করার, সেজন্যই করছি এসব। হয়েছে বলেই কেঁদে দিল অনিমা। তীব্র উঠে গিয়ে ওকে এক হাতে জড়িয়ে ধরলো। অনিমা কাঁদতে কাঁদতেই বলল, হতে পারিনি আমি এতটা স্বার্থপর, কারণ আমি চিনি আদ্রিয়ানকে। এসব শুনলেও চুপ থাকবে না। রঞ্জিত চৌধুরী রিক চৌধুরীর সাথে লড়তে নেমে যাবে, ঢাল হয়ে দাঁড়াবে আমার সামনে। কিন্তু আমি তো জানি ওই রঞ্জিত চৌধুরীরা কত ভয়ঙ্কর, কতটা নৃশংস। আদ্রিয়ান ওদের মতো ক্রিমিনাল নয়, আর না এসব খুন খারাপি থাকে। তাহলে কি করে লড়বে ওদের সাথে? যদি রিক আমাকে ধরেও নেয় তো আমি ওকে বুঝিয়ে দিব যে আদ্রিয়ানের সাথে আমার তেমন কিছুই নেই। ওকে যাতে কিছু না করে, তার বিনিময়ে যদি আমায় সারা জীবন রিকের কাছে থাকতে হয় তো থাকবো আমি। তাহলে রিক ঠিক শুনবে আমার কথা।
এইটুকু জানি আমি। কিন্তু আদ্রিয়ান নিজে এসবে জড়ালে ওকে ছাড়বে না। আমি নিজের চোখে আমার আব্বুর মৃত্যু দেখেছি, আদ্রিয়ানের মৃত্যু দেখতে পারবো না, পারবো না আমি। বলে আরো জোরে কাঁদতে লাগলো। এবার অরমিতাও এসে জড়িয়ে ধরলো ওকে। এইরকম একটা মেয়েকে কেউ এত কষ্ট কি করে দিতে পারে সেটাই ভেবে পাচ্ছে না অরমিতা আর তীব্র। রাতে অনিমা ফ্ল্যাটে এসে দরজা খুলতে গিয়ে দেখলো দরজাটা খোলা। এতে বেশ অনেকটাই অবাক হলো ও। ও তো দরজাটা তালা লাগিয়ে গিয়েছিল, তাহলে খুললো কে? অনিমা আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। লাইট অফ, তাই সব অন্ধকার। ভেতরে ঢোকার পর কয়েক কদম এগোতেই দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। অনিমা চমকে পেছনে তাকালো। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখলো দরজাটা বন্ধ। ভয়ে ওর আত্মা শুকিয়ে আসছে। কে? দরজাটা কে বন্ধ করলো? ও দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলল, হ্যালো, দরজা কে বন্ধ করলেন? দেখুন, এটা ভালো হচ্ছে না কিন্তু। খুলুন দরজা। আজব তো, এসব কেমন মজা? দরজা খুলুন। কিন্তু কারো কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে গেল ও। কে এমন করলো? হঠাৎ করেই রুমের লাইট জ্বলে উঠলো। অনিমা পিছনে ঘোরার আগেই কেউ বলে উঠলো, কেমন আছো বেবি? কণ্ঠটা শোনার সাথে সাথেই অনিমা শিউরে উঠলো। ও শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে। পেছনে তাকিয়ে দেখার মতো সাহস হচ্ছে না ওর। ও এসে গেছে, এখানে পৌঁছে গেছে ও। না, নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে ও। এটা হতেই পারে না, এখনই ওর স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু এই স্বপ্ন এখনো ভাঙছে না কেন? ও আর পারছে না এই স্বপ্ন সহ্য করতে। এইসব ভাবতে ভাবতে পেছন থেকে আবারও আওয়াজ এলো। কি হলো? আমার মুখটা কি এতটাই বাজে যে পেছনে ঘুরেও দেখতে চাইছো না? অনিমা হালকা কেঁপে উঠল। তারপর ভয়ে ভয়ে পিছনে তাকালো। আর পিছনে তাকিয়েই অনিমা চমকে গেল, কারণ রিক সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে। ওর মুখে বাঁকা হাসি। অনিমার হাত পা কাঁপতে শুরু করলো। ওর পুরো শরীর যেন জমে গিয়েছে। নড়ার সামান্য শক্তিও পাচ্ছে না এই মুহূর্তে ওর। 3 বছর পর আবার ওই একই লোকটার সম্মুখীন হলো ও। রিক আস্তে করে উঠে এগোতে লাগলো অনিমার দিকে। অনিমা নিজের অজান্তেই পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রিক অনিমার দিকে এগোতে এগোতে বলল, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? কতদিন পর দেখা হলো আমাদের, কোথায় ভালো মন্দ জিজ্ঞাসা করবে তা না। রিকের এই ঠান্ডা গলা অনিমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে। ওর শ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে কেউ ওর শ্বাসনালী কেটে দিয়েছে। ও কয়েক কদম পিছিয়ে ছুটে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলো আর চেঁচাতে শুরু করলো। রিক হাত ভাঁজ করে দেখছে অনিমাকে। অনিমার এই প্যানিক হয়ে যাওয়াটা বেশ এনজয় করছে ও। মেয়েটা এখনো একই রকম ভয় পায় ওকে, আর ওর এই ভয় পাওয়াটা রিককে অদ্ভুত এক শান্তি দেয়। অনেকক্ষণ দরজা ধাক্কিয়ে কারো কোনো সাড়া না পেয়ে অনিমা আস্তে আস্তে পেছনে তাকালো। রিককে ওর দিকে এগিয়ে আসতে দেখে ও ভয়ে দরজার সাথে লেগে দাঁড়িয়ে রইল। রিক এসে অনিমার পাশ দিয়ে দরজায় হাত রেখে বলল, বাইরে আমার লোক দাঁড়িয়ে আছে, আমি বলার আগে ওরা দরজা খুলবে না। অনিমা অসহায় দৃষ্টিতে তাকালো রিকের দিকে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না এখন। রিক মুখে হাসি রেখে বলল, কি ভাবছো? কেন, তাই তো? আসলে তোমার সাথে অনেক কথা আছে আমার, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে সেই জন্যই এই অবস্থা। অনিমা এখনো ভীত চোখে তাকিয়ে আছে রিকের দিকে। রিকের এই শান্ত কণ্ঠের সাথে পরিচিত ও। এর আগেও রিক যতবার ওর সাথে শান্ত কণ্ঠে কথা বলেছে, ঠিক তারপরে ওর উপর দিয়ে ভয়ঙ্কর কিছু একটা গিয়েছে। রিক অনিমাকে ধরতে গেলেই অনিমা রিককে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ওর রুমের দিকে যেতে নিল। কিন্তু তার আগেই রিক ওর হাত ধরে ফেললো। তারপর নিজের দিকে টেনে ওর 2 বাহু ধরে বলল, কি করছো বলো তো? আমি কোথায় তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলতে চাইছি, আর তুমি ছোটাছুটি করেই যাচ্ছ। অনিমা এবার ভয়ে কেঁদেই দিল।
ভয়ে নিজেকে রিকের কাছ থেকে সরিয়ে নিতে চাইছে, কিন্তু রিক ছাড়ছে না। অনিমার কান্না দেখে রিক বলল, আরে বাবা, এভাবে ভয় কেন পাচ্ছ? আমি কি মেরেছি তোমাকে? আর ভয় পাওয়ার নাটক কেন করছো? তুমি তো এখন খুব সাহসী হয়ে গেছো, তাই না? আমাকে এখন আর তুমি ভয় পাও নাকি? আমার কাছ থেকে পালিয়েছো, দেখো কি সুন্দর করে চোখে কাজল দিয়েছো, নিজের বার্থডে সেলিব্রেট করছো, তাও অন্য ছেলের সাথে, তারপর তাকে জড়িয়ে ধরেছো। এটুকু হাসি মুখে বললেও এরপরেই রিকের চোয়াল শক্ত হয়ে গেল, চোখ লাল হয়ে উঠল ওর, মুখে আবারও সেই হিংস্রতা ফুটে উঠেছে। রিককে এইভাবে দেখে অনিমা কেঁপে উঠল। রিক দাঁতে দাঁত চেপে বলল, যদি সত্যি আমাকে ভয় পেতে এসব করতে পারতে, বলো পারতে। এটুকু বলেই ওকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল। অনিমা সোফার কর্নারে পেটে বাড়ি খেয়ে সোফায় পড়ল, যার ফলস্বরূপ পেটের সাইডে বেশ ব্যথা পেল ও। অনিমা পেট চেপে ধরে কান্না জড়িত চোখে রিকের দিকে তাকালো, কিন্তু রিকের একটুও মায়া হলো না। রিক এসে অনিমার পাশ দিয়ে সোফার উপর এক পা রেখে আরেক হাত দিয়ে ওর গাল চেপে ধরে বলল, খুব সাহস হয়ে গেছে তাই না? একবারও মাথায় আসেনি আমি জানতে পারলে কি করব? কে দিল এত সাহস? ওই রকস্টার? অনিমা নিঃশব্দে চোখের পানি ফেলেই যাচ্ছে, তবুও হুইচকি উঠে গেছে ওর। রিক ওর গাল ছাড়তেই ও সোফার ওপর দুপা উঠিয়ে একটু গুটিয়ে বসে অস্ফুট স্বরে বলল, প্লিজ ছেড়ে দিন আমাকে। রিক হেসে দিল অনিমার কথায়, তারপর অনিমার দিকে হালকা ঝুঁকে বলল, তোমাকে যদি ছাড়ারই হতো তাহলে 5 বছর আগেই ছেড়ে দিতাম। আমার নজর একবার যে জিনিসের উপর পড়ে সেটা আমি নিজের করি ছাড়ি। আমি কোনো জিনিস নই। রিক ধমক দিয়ে বলল, ওই একদম মুখে মুখে কথা না, ওকে? বেশি কথা বললে কথা বলার অবস্থাতেই রাখবো না তোমাকে। অনিমা বুঝতে পারছে রিকের হাত থেকে আজ ওর নিস্তার নেই। না, ও যাবে না এই লোকটার সাথে, কিছুতেই না। ওকে যেভাবেই হোক বাঁচতে হবে। অনিমা ও শরীরের সব শক্তি দিয়ে রিককে একটা ধাক্কা দিল। রিক ভাবতেও পারেনি অনিমা এই মুহূর্তে এটা করবে। প্রস্তুতি একেবারেই না থাকায় এই ধাক্কায় নিচে পড়ে গেল রিক। অনিমা দৌড়ে ওর রুমে গিয়ে দরজাটা লক করে দিল। দরজার দিকে তাকিয়ে পেছাতে পেছাতে খাটে ধপ করে বসে পড়ল, শব্দ করে কেঁদে দিল ও। এদিকে রিক উঠে দরজা জোরে জোরে ধাক্কানো শুরু করলো। রিকের মেজাজ অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে আছে। এই মেয়ের এত সাহস কি করে হয়? ওকে ধাক্কা মারে, তার উপর দরজাও লক করে রেখেছে। রিক রাগে গজগজ করে বলল, অনিমা দরজা খোলো, ভালো হচ্ছে না কিন্তু, খোলো দরজা খোলো, নইলে তোমার কপালে কি আছে তুমি কল্পনা করতে পারবে না। ওপেন দি ডোর। রিকের কথা আর দরজায় বাড়ি পড়ার আওয়াজে ভয়ে আবার কেঁপে কেঁপে উঠছে অনিমা। বেডের উপর গুটিসুটি মেরে বসে ফুপিয়ে কেঁদেই চলেছে। কি করবে ও এখন? রিক ক্রমাগত দরজায় বাড়ি মেরেই যাচ্ছে আর নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। অনিমার মাথা কাজ করছে না, ভয়ে জমে যাচ্ছে ও। হঠাৎ করে আজিয়ানের কথা মনে পড়লো ওর। ওকে ফোন করবে? কিছু না ভেবেই কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ফোনটা বের করলো অনিমা। বারবার কল দেওয়ার পরেও আজিয়ান ফোনটা রিসিভ করছে না। এইদিকে রিক দরজায় আঘাত করেই চলেছে। অনিমা ভাবছে আজিয়ান ফোনটা ধরছে না কেন। এমনিতেই তো কল করতে না করতেই ফোনটা রিসিভ করে ফেলে, আজ কি হয়েছে? তারপর ওর মনে পড়লো যে আজিয়ান বলেছিল আজ ওর শো আছে। এটা মনে পড়তেই অনিমা ফোনটা খাটে ছুঁড়ে ফেলে ফ্লোরে বসে পড়লো। এদিকে আজিয়ান স্টেজে দাঁড়িয়ে শো করছে। কিছুক্ষণ পরেই শো শেষ হবে। ওর পার্সোনাল ফোন ওর প্যান্টের পকেটে বারবার ভাইব্রেট হচ্ছে, কিন্তু স্টেজে চলতি গান ছেড়ে ও ফোন পিক করতে পারছে না। কিন্তু ওর কেমন একটা ফিল হচ্ছে, ভেতরটা অস্থির লাগছে। বারবার মন বলছে ওর গানটা খুব তাড়াতাড়ি শেষ করা দরকার, খুব দরকার। কিন্তু কেন এমন মনে হচ্ছে আজিয়ান জানে না। রিক দরজায় জোরে জোরে একটা বাড়ি দিয়ে বলল,
অনিমা, ফর লাস্ট টাইম বলছি, ভালো ভালো দরজা খোলো। তোমার ফ্ল্যাটের মেইন ডোর খুলতে পেরেছি, এটা খোলা আমার কাছে কোনো বড় ব্যাপারই না। দরজা খোলো। অনিমা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, প্লিজ চলে যান, প্লিজ। আমি যেতে চাই না আপনার সাথে, দয়া করুন আমায়। এই কথাগুলো রিকের রাগ আরো বাড়িয়ে দিল। রিক রেগে গিয়ে বলল, এভাবে শুনবে না তুমি, তাই না? ঠিক আছে, নাও জাস্ট ওয়েট। কিছুক্ষণ পর একটু অন্যরকম একটা শব্দ হতে লাগলো দরজায়। ভয়ে অনিমার পুরো শরীর কাঁপছে। ফ্লোরে হাঁটু গুটিয়ে বসে কেঁদেই চলেছে ও। ওর মনে হলো আদ্রিয়ানকে একটা মেসেজ করা উচিত। ও উঠতে নেবে, হঠাৎই ফোনটা বেজে উঠলো। আদ্রিয়ান, হ্যাঁ নিশ্চয়ই আদ্রিয়ানই ফোন করেছে। একটু আশার আলো দেখলো অনিমা। উঠে তাড়াতাড়ি ফোনটা ধরবে, তার আগেই ধরাম করে দরজাটা খুলে গেল। অনিমা চমকে তাকালো দরজার দিকে। রিক খুলে ফেলেছে দরজাটা। তারপর ও ফোনের দিকে তাকিয়ে ফোনটা ধরতে গেল, কিন্তু ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই অনিমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টায় অনিমা ছিটকে ফ্লোরে পড়ে গেল, আর হাত থেকে ছিটকে ফোনটাও একটু দূরে পড়ে গেল। অনিমা তবুও মাথা তুলে ফোনটা ধরতে যাবে, আর তখনই রিক ওর পা দিয়ে অনিমার হাত পিষে ধরলো। অনিমা করুণ দৃষ্টিতে তাকালো রিকের দিকে, তারপর ফোনের দিকে তাকালো। স্ক্রিনে আদ্রিয়ানের নামটি স্পষ্ট ফুটে উঠেছে, আর এদিকে আদ্রিয়ান চলতি গানটা শেষ করে ফোনটা বের করে অনিমার এতগুলো কল দেখে ও টেনশনে পড়ে গেল। অনিমা এমনিতেই ওকে নিজের থেকে ফোন করতে লজ্জা পায়, আর করলেও খুব দরকার ছাড়া ফোন করে না। সেই জায়গায় এতগুলো কল দেখে সাথে সাথে ওখানে শো অ্যাভয়েড করে দিয়ে অনিমাকে বারবার কল করছে, কিন্তু অনিমা না ধরাতে ও আরো টেনশনে পড়ে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়লো অনিমার ফ্ল্যাটের উদ্দেশ্যে। এক হাতে ড্রাইভ করছে, আর আরেক হাতে বারবার কল করেই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে রিসিভ করছে না। মেয়েটার কোনো বিপদ হলো না তো? ফোনটা কেন ধরছে না? সমস্যা কি ওর? যদি গিয়ে দেখি ইচ্ছে করে ফোনটা ধরেনি, ঠাটিয়ে একটা চড় মারবে। কিন্তু যদি কোনো বিপদ হয় তাহলে ও পারবে তো ঠিক সময় পৌঁছাতে? এসব ভেবে ঘাম বেরিয়ে যাচ্ছে আদ্রিয়ানের। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। বারবার বিড়বিড় করে এই একটা কথাই বলছে, পিক আপ দ্য ফোন, ড্যাম ইট। রিক অনিমার হাত পা দিয়ে এত জোরে পিষে ধরেছে যে ওর প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। রিক ওর হাত পা দিয়ে পিষে ধরে হাঁটু ভেঙে বসলো ওর সামনে। তারপর ফ্লোর থেকে ফোনটা তুলে স্ক্রিনে তাকিয়ে আদ্রিয়ানের নামটা দেখে রিকের রাগ আরো কয়েক গুণ বেড়ে গেল, আর সেই রাগটা ছাড়লো অনিমার হাতের উপর। পা দিয়ে আরো জোরে পিষে ধরলো। অনিমার চোখ খিচে মৃদু চিৎকার করে উঠলো। রিক ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, বাহ বাহ, কি প্রেম! একজন এখানে কাঁদছে আর অন্যদিকে ওখানে অস্থির হয়ে যাচ্ছে। অনিমার দৃষ্টি ফোনের স্ক্রিনের দিকে। আদ্রিয়ান কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে। অনিমা ঝোঁকের বসে ফোন করে ফেললেও এখন ও মনে মনে বলছে আদ্রিয়ান যেন এখানে না চলে আসে। ওর সাথে যা তাতে হবেই, আদ্রিয়ানও আবার বিপদে পড়বে। রিক রাগে ফোনটা জোরে ছুঁড়ে মারলো, আর ফোনটা খুলে এদিকে ওদিকে ছড়িয়ে গেল। আদ্রিয়ান এবার ফোন করে অনিমার ফোনটা বন্ধ পেল। এতে ওর টেনশন আরো বেড়ে গেল। এখন প্রতিটা সেকেন্ড ওর কাছে এক একটা যুগ মনে হচ্ছে। মুখের ঘামটা মুছে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল ও। এখানে অনিমা এবার হাত টান দিয়ে রিকের পায়ের তলা থেকে হাত সরিয়ে নিল, যার ফলে ওর হাতের উল্টা পিঠ বাজেভাবে ছিলে গেল। তবুও ও উঠে পালাতে চাইলে রিক সর্বশক্তি দিয়ে অনিমার গালে চড় বসিয়ে দিল। অনিমা আবারও ফ্লোরে পড়ে গেল। গালে হাত দিয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো ও। ওর ঠোঁট কেটে রক্ত পড়ছে। অনিমার চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিলে দরজা বন্ধ করে রাখলে আমি তোমার কাছে আসতে পারবো না? আর তোমার ওই রক স্টারকে সবটা জানালি ও তোমায় এসে বাঁচিয়ে নেবে। অনিমা কিছু বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে।
রিক অনিমার চুলে আরো জোরে টান মেরে ধরলো। অনিমা আহ করে উঠল। রিক আগে কটমট করে বলল, কি হলো, কথা বলছো না কেন? খুব তো সাহস দেখিয়েছিলে, এখন কাঁদছো কেন? অনিমা অনেক কষ্টে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি যেতে চাই না কোথাও, প্লিজ চলে যান। অনিমার এইসব কথায় রিকের মাথা রাগে ফেটে যাচ্ছে। ও চোখ বন্ধ করে নিজের রাগে নিয়ন্ত্রণ করে মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, বেবি, তোমাকে কে বললো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি? অনিমা এতক্ষণ কাঁদলেও এবার অবাক হয়ে রিকের দিকে তাকায়। নিয়ে যেতে আসেনি মানে? তাহলে কেন এসেছে? অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রিক বলল, কি ভাবছো? তুমি নিয়ে যেতে না আসলে কেন এসেছি তাই তো? তুমি অন্য কোনো ছেলের এত কাছে যাবে আর আমি সে ছেলেকে ছেড়ে দেব? আগে তোমার চোখের সামনে ওকে ওপরে পাঠাবো, তারপর তোমাকে আমার কাছে আনবো। রিকের কথা শুনে ভয়ে কেঁপে উঠল অনিমা। ওর জন্য আরজিয়ানকে মরতে হবে? কেন গেল আরজিয়ানের এতটা কাছে? ও তো জানতো ওর জীবনের চরম সত্যিটা। অনিমা রিকের দিকে তাকিয়ে বলল, প্লিজ ওনাকে কিছু করবেন না, উনি কিছু করেননি। ও আমার জিনিসে হাত দিয়েছে আর তুমি বলছো কিচ্ছু করেনি? আপনি ভুল ভাবছেন, ওনার আর আমার মধ্যে তেমন কিছুই নেই। রিক অনিমার চুল আরো জোরে টেনে ধরে বলল, তোমার সাথে এত ভালো সম্পর্ক? বার্থডে সেলিব্রেট করছে, জড়িয়ে ধরেছে, সেগুলো এমনি এমনি? অনিমা কি বলবে বুঝতে পারছে না। ওর মাথায় শুধু একটা কথাই চলছে, আরজিয়ানকে বাঁচাতে হবে এই লোকগুলোর কাছ থেকে। রিক অনিমাকে চুপ থাকতে দেখে বলল, কি হলো বলো, ওকে মারতে দেখার জন্য তৈরি তুমি? অনিমা শিউরে উঠল। রিকের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, প্লিজ ওনাকে কিছু করবেন না। রিক আরো জোরে অনিমার চুল টেনে ধরে বলল, এত দরদ ওর জন্য? হ্যাঁ, এই কয়দিনে কি এমন করলো যে এত মায়া তৈরি হয়ে গেছে, যেটা 5 বছরেও আমার জন্য তৈরি হয়নি? তাহলে তো ওকে এখন মরতেই হবে বলো। অনিমার কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে, তবু অনেক কষ্টে বলল, বিশ্বাস করুন, ওনার কোনো দোষ নেই, আমি নিজেই গিয়েছিলাম, আমি নিজে থেকেই মিশেছি ওনার সাথে, যা করার আমি করেছি। প্লিজ ওনাকে কিছু করবেন না প্লিজ। রিক এবার অনিমার চুলের মুঠি ছেড়ে বলল, ও তার মানে সব দোষ তোমার? যা দোষ করা তুমি করেছো? হ্যাঁ। রিক একটা বাঁকা হাসি দিয়ে বলল, তার মানে পানিশমেন্ট তোমার পাওয়া উচিত। আপনি যা বলবেন আমি শুনবো, কিন্তু প্লিজ ওনাকে কিছু করবেন না প্লিজ। রিক উঠে দাঁড়িয়ে বেডের উপর বসে বলল, ঠিক আছে, ওকে কিছু করব না, যদি তুমি আমার কথা শোনো তো। অনিমা চোখ মুছে রিকের দিকে তাকিয়ে বলল, বললাম তো আমি সব করব, কিন্তু ওনাকে এসবে আনবেন না প্লিজ। রিক একটু আলসেমে